আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ অ্যান্ড সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় ৩ থেকে অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান এর টাইম ডাইলেশন বা সময় প্রসারণ নিয়ে আলোচনা করব। ধরো তুমি তোমার বন্ধুকে বিদায় জানাতে স্টেশনে এসেছ। সে ট্রেনে উঠল এবং তুমি নিচে দাঁড়িয়ে আছো। তো ট্রেনের ভেতর দুটি আয়না রাখা আছে, আয়না এ এবং আয়না বি, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ, এবং ট্রেনটি ভি বেগে গতিশীল হলো, অর্থাৎ চলতে শুরু করলো। তো আয়না দুটি তোমার বন্ধুর সাপেক্ষে কিন্তু স্থির দেখাবে, কিন্তু তুমি নিচে দাঁড়িয়ে আছো আর ট্রেনটি ভি বেগে গতিশীল হওয়ায় আয়না দুটিও কিন্তু ভি বেগে গতিশীল থাকবে। তাহলে আয়না, ট্রেন এবং তোমার বন্ধু সবগুলোই কিন্তু ভি বেগে গতিশীল। তো এই অবস্থায় যদি একটি আলোক উৎস থেকে বি আয়নায় একটি আলোক রশ্মি ফেলা হয়, তাহলে এই বি আয়না হতে আলো প্রতিফলিত হয়ে এ আয়নায় যাবে, আবার এ আয়না হতে প্রতিফলিত হয়ে বি আয়নায় আসবে। এভাবে আলো উপরে যাবে এবং নিচে আসবে, অর্থাৎ প্রতিফলিত হতে থাকবে। তো বিষয়টি এখানে আবার দেখানো হয়েছে। বি হতে এতে গেল এবং এ হতে বিতে আসলো। মনে করো তুমি স্টেশনে স্থির, তোমার বন্ধু ট্রেনে চড়ে ঢাকা যাচ্ছে। ট্রেনের গতিবেগ তথা তোমার বন্ধুর গতিবেগ ভি। তোমার বন্ধুর সামনে দুটি আয়না এ ও বি আছে, যাদের মধ্যবর্তী দূরত্ব এইচ। ধরি আলো T0 বা T0 সময়ে নিচের আয়না হতে উপরের আয়নায় পৌঁছে, একই সময় উপর হতে নিচে পৌঁছে। আমরা জানি সময় সমান দূরত্ব বাই বেগ। তোমার বন্ধু সে দেখল বি আয়না হতে এ আয়নায় অথবা এ আয়না হতে বি আয়নায় আলো আসতে T0 সময় লেগেছে। তো আমরা এটা এখানে বসালাম, সময় হচ্ছে T0 এবং দূরত্ব অর্থাৎ আয়না দুটির মাঝখানে দূরত্ব হচ্ছে এইচ, এবং সি হচ্ছে আলোর বেগ। যেহেতু আলোটা উপর হতে নিচে এবং নিচ হতে উপরে আসছে, তো সি হচ্ছে আলোর বেগ। এই বিষয়টা তোমার বন্ধুর সাপেক্ষে ঠিক ছিল। এই বিষয়টা তোমার বন্ধুর সাপেক্ষে ঠিক থাকলেও তোমার সাপেক্ষে কিন্তু ঠিক নয়। এবার একটু খেয়াল করো, এই দুটি আয়নাকে আমরা এখানে আনলাম এবং এটা হচ্ছে তুমি এখন দেখছো ট্রেনটি ভি বেগে গতিশীল, এবং এরূপ অবস্থায় যখন এই নিচের বি আয়না হতে এ আয়নায় আলো পৌঁছাবে, ততক্ষণে কিন্তু এই আয়নাটি তুমি এখানে দেখবে না। এই আয়নাটি কিন্তু এই এ প্রাইম অবস্থানে চলে আসবে। তার মানে কি আলো এখানে আপতিত হবে? না, আলো তো অবশ্যই উপরে আয়নায় প্রতিফলিত হবে। তো আয়নাটি এখানে চলে আসায় আলোটি এই বি হতে এ প্রাইম অবস্থানে প্রতিফলিত হবে, যেটা তুমি অবজার্ভ করবে। তো যতক্ষণে আলোটি এ প্রাইম অবস্থানে প্রতিফলিত হলো, ততক্ষণে কিন্তু এই বি আয়নাটিও কিন্তু থেমে নেই। যেহেতু সে ভি বেগে গতিশীল, সেও কিন্তু ততক্ষণে এই বি প্রাইম প্রান্তে চলে আসলো। তারপর এ প্রাইম প্রান্ত হতে আলো যখন বি প্রাইম অবস্থানে প্রতিফলিত হওয়ার চেষ্টা করবে, ততক্ষণে কিন্তু আগের মতোই এই বি প্রাইম প্রান্তে থাকা নিচের আয়নাটি সেও কিন্তু ভি বেগে গতিশীল থাকায় সে কিন্তু সামনে এগিয়ে আসবে। তো একইভাবে এই এ প্রাইম প্রান্ত হতে যে আলোক রশ্মিটি প্রতিফলিত হয়ে এখানে আসার কথা ছিল, সে কিন্তু এখানে এসে কিন্তু প্রতিফলিত হবে। তো যার কারণে
তোমার বন্ধুর সাপেক্ষে এই প্রতিফলিত রশ্মিটি এই যেরকম ছিল, মানে এই উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, তোমার কাছে কিন্তু প্রতিফলিত রশ্মিটি কিন্তু এরকম মনে হবে না। তোমার কাছে এটা এরকম মনে হবে, এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর কিন্তু এখানে। তো তোমার কাছে প্রতিফলিত রশ্মিটি এরকমভাবে যাবে। তো এই অবস্থায় আমরা দেখি এ প্রাইম প্রান্ত হতে এই বি প্রাইম যে প্রান্ত, এখানে মাঝখানে দূরত্ব কিন্তু আমরা দেখেছিলাম, সেটা ছিল কিন্তু এইচ। আবার বি হতে বি প্রাইম প্রান্তে যখন আয়নাটি চলে আসলো, সেটি কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। তো এই বি হতে বি প্রাইম প্রান্তের দূরত্ব সমান আমরা জানি ব্যাগ ইন্টু সময়। যেহেতু আয়নাটি ভি ব্যাগে চলছে এবং আমরা ধরে নিলাম এই আলোটি এখানে পৌঁছাতে টি সময় লাগলো, তাহলে এটার দূরত্ব হবে ব্যাগ ইন্টু সময়, অর্থাৎ ভিটি। তাহলে এই বি আয়না হতে এই এ প্রাইম প্রান্তের যে দূরত্ব, সেটি আমরা এখন বের করব। তো এই বিষয়টি আমি এখন নিচে ব্যাখ্যা করেছি, সেটা আমরা দেখি। এবার তুমি স্টেশনে দাঁড়িয়ে সময়টা পরিমাপ করবে। তুমি যখন দেখবে আয়না বি হতে আলো টি সময় এ আয়নায় পৌঁছালো, ততক্ষণে আয়নাটি ভি বেগে চলমান থাকায় এ হতে এ প্রাইম অবস্থানে চলে এসেছিল। অর্থাৎ আমরা জানি দূরত্ব সমান ব্যাগ ইন্টু সময়। তো এখানে ব্যাগ হচ্ছে ভি এবং সময় হচ্ছে টি। তো ভিটি পরিমাণ উপরের আয়নাটি সরে গিয়েছিল। তো আমরা দেখি, হ্যাঁ, এই আয়নাটিও এই ভিটি পরিমাণ দূরত্ব সরে গিয়েছিল। তো বি প্রান্ত হতে যতক্ষণে এ প্রাইম প্রান্তে আলো পৌঁছাবে, বি আয়নাটিও কিন্তু ততক্ষণে বি প্রাইম অবস্থানে চলে আসবে। একইভাবে এ প্রাইম বিন্দু হতে আলো যখন বি প্রাইম বিন্দুতে আসতে চাইবে, ততক্ষণে নিচের আয়নাটি ভিটি দূরত্ব অতিক্রম করে বি টু প্রাইম বিন্দুতে চলে আসবে এবং আলো বি টু বিন্দুতেই প্রতিফলিত হবে। কাজেই তোমার কাছে মনে হবে আলো বি বিন্দু হতে এ প্রাইম বিন্দুতে এসেছে। এ সময় আলো যে দূরত্ব অতিক্রম করলো তা আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে বের করতে পারব। অর্থাৎ আমরা একটু আরেকবার দেখি, যেহেতু এটি অন্য চিত্র। তো এই নিচের বি আয়না হতে যখন আলো উপরের এ প্রাইম অবস্থানে আসলো, এবং তখন আমরা এই দূরত্বটা বের করার চেষ্টা করব এখন। যেহেতু আমাদের এই এ বির দূরত্ব জানা এইচ, এবং এই বি আয়না এবং বি প্রাইম অবস্থানের দূরত্ব হচ্ছে ভিটি। তো এখন আমাদের এই বি থেকে এ প্রাইম অবস্থানের দূরত্ব আমাদের বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বি এ প্রাইম বি প্রাইম সমকোণী ত্রিভুজ হতে পাই। এই যে বি এ প্রাইম এবং বি প্রাইম, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তো যদি এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে আমরা পাবো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এটি হচ্ছে অতিভুজ, যেটাকে আমরা দূরত্ব হিসেবে মান বের করতে চাচ্ছি। এটি অতিভুজ, এটি হচ্ছে ভূমি এবং এটি হচ্ছে উচ্চতা। তো আমরা মানগুলো বসিয়ে ফেলি। অতিভুজ মানে হচ্ছে দূরত্ব, উপরে বর্গ, লম্ব হচ্ছে এই এ বি, আর এ বি দূরত্ব হচ্ছে এইচ, সুতরাং আমরা এখানে এইচ বসাবো। এবং ভূমি হচ্ছে বি বি প্রাইম, যার দূরত্ব হচ্ছে ভিটি। এটিও আমরা এখানে মানগুলো বসিয়ে ফেললাম। তো দূরত্বকে শুধু দূরত্ব রাখলাম, আর এই বর্গ এ পাশে বর্গমূল হয়ে যাবে। তো এটা হচ্ছে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। কিন্তু
আইনস্টাইন বলেছেন আলোর বেগ সব জায়গায় সমান। তাই তোমার ঘড়ির সময় যদি টি হয় তবে, তো তুমি যে নিচে দাঁড়িয়েছিলে তখন তুমি পর্যবেক্ষণ করেছিলে বি প্রান্ত হতে এ প্রাইম প্রান্তে আলো পৌঁছাতে টি সময় লাগে। তো এখানে সেটাই আমরা ধরেছি। তখন সময় সমান দূরত্ব বাই বেগ, সময় মানে টি আর দূরত্ব হচ্ছে যেটা আমরা এখানে পেয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আর এখানে বেগ বলতে আলোর বেগ বোঝাচ্ছে, যাকে আমরা সি দিয়ে প্রকাশ করব। তো এবার আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। তো টি স্কোয়ার, এই বর্গমূল এবং এই বর্গর দুইটা কাটাকাটি হয়ে যাবে, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টি স্কোয়ার থাকবে। তারপর এই সির উপরে যেহেতু স্কোয়ার ছিল তাহলে এখানে সি স্কোয়ার হবে। এখন আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার থাকাতে আমরা এটাকে সেপারেট করে লিখব এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমরা জানি, আমরা পূর্বে পেয়েছিলাম টি নট ইকুয়াল টু এইচ বাই সি। তো এইচ বাই সি সমান আমরা টি নট বসালাম, তার উপরে যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার থাকবে, তারপর প্লাস বি স্কোয়ার বাই টি স্কোয়ার, বি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এখন এইটাকে আমরা সমান চিহ্নের এপাশে নিয়ে আসলাম, তো এটা বিয়োগ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে টি স্কোয়ার কমন নিব, এখানে 1 থাকবে, এখানে বি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকবে, আর এই পাশে টি নট স্কোয়ার। তো টি স্কোয়ার এবং এই অংশটা গুণ হিসেবে থাকায় এটাকে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে। তারপর শুধু টি সমান এটার জন্য এ পাশে বর্গমূল হয়ে যাবে। বর্গমূল হওয়াতে এই বর্গমূল আর এই স্কোয়ার কাটা যাবে, শুধু টি নট থাকবে। কিন্তু এখানে √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা থাকবে। তো এটা হচ্ছে টাইম ডাইলেশন বা সময় প্রসারণের সমীকরণ বা সূত্র। তো এটা প্রতিষ্ঠা হলো। তো আমরা টি ইকুয়াল টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এই সূত্রটি আমরা পেলাম। এটা হয়তোবা অনেকে এই সম্বন্ধে আমরা পুরোপুরি এখনও ক্লিয়ার হইনি, তো কোনো সমস্যা নেই। আমরা একটি উদাহরণ দেখি, তাহলে এই সূত্রের বাস্তবিক যে প্রমাণ সেটা আমরা এখন পেয়ে যাব। মনে করো তোমার একজন যমজ ভাই আছে। 15 বছর বয়সে তোমার যমজ ভাই মহাকাশযানে চড়ে মহাকাশে গেল। মহাকাশযানটি 0.99 সি বেগে গতিশীল, অর্থাৎ এই ব্যাগটি কিন্তু আলোর ব্যাগের প্রায় কাছাকাছি ব্যাগ। এই ব্যাগে মহাকাশযানটি গতিশীল। যদি তোমার ভাই 10 বছর মহাকাশে কাটিয়ে আসে তাহলে দুজনের বয়সের ব্যবধান কত হবে? তো নর্মালি দেখো, তোমার বয়স 15 বছর এবং তোমার যমজ ভাই তারও বয়স 15 বছরই হবে। তো সে মহাকাশযানে বসে তার যে ঘড়ি সেখানে সে সময় দেখবে, অর্থাৎ তারিখ দেখবে। সে ওখানে 10 বছর অতিক্রম করে 10 বছর কাটিয়ে সে পৃথিবীতে ফিরে আসবে। তো তার কাছে 10 বছর আর হচ্ছে 15 বছর, তার কাছে মনে হবে সে 25 বছরের একজন যুবক এবং সে এই অবস্থায় পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু তুমি নিজে এই পৃথিবীতে কত বছর কাটিয়েছ এবং তোমার ভাই যখন পৃথিবীতে ফিরে আসলো তখন তোমার বয়স কত হবে সেটা আমরা দেখব একটি গণিতের সাহায্যে। তো দেখো, তোমার ভাই মহাকাশে কাটিয়েছে 10 বছর, যেটাকে আমরা টি নট দিয়ে প্রকাশ করলাম। তার গতিবেগ ছিল ভি ইকুয়াল টু 0.99 সি, অর্থাৎ এটি কিন্তু আমি বলেছি এটি প্রায় আলোর বেগের কাছাকাছি একটি বেগ। একই সময়ে তোমার পৃথিবীতে বয়স বাড়বে, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করলাম, টি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এর মানটি আমরা এখন বের করব। তো আমরা জানি টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই 1
√1 - b²/c²। এখানে T0 হচ্ছে তোমার যমজ ভাই মহাকাশে তার যে ঘড়ি, সেই ঘড়ি সাপেক্ষে কতটুকু সময় সে কাটিয়ে এসেছে সেটা হচ্ছে 10 বছর। সূত্রের √, এবং 1 লিখলাম, মাইনাস এখানে v²। এখানে ভি বলতে তোমার ছোট ভাই যে আলোর বেগে গতিশীল ছিল, প্রায় আলোর বেগে, এই ভি হচ্ছে এ মানটি এখানে বসাতে হবে। তো তোমার তোমার যমজ ভাই সে যে বেগে গতিশীল ছিল মহাকাশযানে, সে মানটি এখানে ভি হিসেবে বসালাম। আর নিচে c², যেটা হচ্ছে আলোর গতিবেগ, সেটা আমরা বসালাম। এখন 0.99 তার উপরে বর্গ আসছে, সেটা আমরা আলাদা করলাম, এবং সির উপরে বর্গ, সেটা আমরা আলাদা করলাম। এই c² আর এই c² কাটা যাবে। এই দুইটা স্কোয়ার করলে যে মান হবে, সেই মানকে 1 থেকে বিয়োগ করব, তারপর বিয়োগফলকে বর্গমূল করব। এই বর্গমূল যে মানটা হবে, সেই মানটা দিয়ে 10কে আমরা ভাগ করব, তাহলে এটার ফলাফল হবে 70 বছর। অর্থাৎ তোমার যে যমজ ভাই, তার বয়স, সে গিয়েছিল 15 বছর বয়সে, এবং সে তার ঘড়ি সাপেক্ষে সে 10 বছর কাটিয়ে এসেছে মহাকাশযানে, তাহলে তার বয়স হবে 25 বছর। কিন্তু যখন সে পৃথিবীতে ফিরে আসবে, তখন সে তোমাকে দেখতে পাবে, তোমার বয়স ছিল 15 বছর যখন সে মহাকাশে গেল, এবং সে যখন 10 বছর মহাকাশযানে কাটিয়ে আসলো, ততক্ষণে তোমার বয়স পৃথিবীতে হয়ে যাবে 70 বছর। তাহলে তোমার মোট বয়স হবে 85 বছর। অর্থাৎ দুইজনের বয়সের ব্যবধান হবে 60 বছর। তো এটাই ছিল সময় সম্প্রসারণের যে সময়ের ব্যবধানের যে ব্যাপারটা, এটা ছিল। অর্থাৎ এ থেকে আমরা বুঝলাম, মহাকাশ যানে যখন কে গতিশীল থাকে, তখন তার সময়টা আস্তে আস্তে যায়। আর একই সময়ে পৃথিবীতে মহাকাশযানের যে সময়টা গতিশীল থাকে, তার থেকে পৃথিবীতে কিন্তু সময়টা দ্রুত বেগে যায়, যার কারণে সময়ের এই ব্যবধানটা চলে আসে। তো এটি ছিল টাইম ডাইলেশন নিয়ে আমার আলোচনা। তবে টাইম ডাইলেশন নিয়ে এখনও যারা সন্তুষ্ট হতে পারেনি, এটা শুধু তাদের জন্য। মহাকাশে পৃথিবীর তুলনায় ধীরগতির হয় সময়, কিন্তু কেন? মনে করো একটি রাস্তা, এই রাস্তাটি তুমি মাটি খুঁড়ে গর্ত করলে এবং তার উপর একটি ব্রিজ বানালে। দুজন ব্যক্তি এই এ প্রান্তে দাঁড়িয়ে আছে, তারপর বলা হলো একজন এই ব্রিজ দিয়ে বি প্রান্তে আসবে, আর একজন এই মাটির যে গর্ত, এই গর্ত অনুসরণ করে বি বিন্দুতে আসবে। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, যতক্ষণে এই এ বিন্দু হতে নিচ দিয়ে একটি ব্যক্তি এই অবস্থানে আসবে, ততক্ষণে কিন্তু এই দ্বিতীয় ব্যক্তিটি কিন্তু এখানে পৌঁছে যাবে। অর্থাৎ এখানে কিন্তু তোমার সময়টা কম লাগছে, এইখানে কিন্তু সময়টা বেশি লাগছে। তো যখন তুমি এই পৃথিবী হতে তুমি মহাকাশযানে চড়ে উপরে চলে যাবে, তখন তুমি অবশ্যই কোনো না কোনো বড় নক্ষত্রের কাছাকাছি চলে আসবে। আর ঠিক এমনটাই এখানে ঘটে। তখন এই বড় নক্ষত্রের আকর্ষণে তোমার পৃথিবীর সময়টা যদি আমরা গ্রাফ কাগজে আঁকলাম, এরকম স্ট্রেট লাইন হয়, তখন বড় নক্ষত্রের কাছাকাছি তোমার মহাকাশযান চলে আসায় সেখানে সময়টা কিন্তু ঠিক এরকমভাবে চলবে, অর্থাৎ স্ট্রেট পথে চলবে না। তো তোমার সময়টা চলবে ঠিক এই যে এরকম বাঁকা পথে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই বাঁকা পথে যদি তোমার সময়টা এখানে পৌঁছায়, তাহলে অবশ্যই এই পৃথিবীর যে স্ট্রেট লাইন এভাবে সময় চলে, তার থেকে সময় একটু তোমার স্লোভাবে চলবে। এখন তোমরা বলতে পারো, মহাকাশযানের চড়ে যখন আমি গেলাম তখন সময়টা ধীরগতির হলো, সেটা আমি বুঝলাম, কিন্তু মহাকাশে বয়স কেন দ্রুত বাড়ে না?
পৃথিবীর তুলনায় মহাকাশে কেন বয়সটা দ্রুত বাড়ে না, সেটারও বায়োলজিক্যাল ভিত্তি রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে শারীরবৃত্তীয় কার্যকলাপ, 2 নম্বর হচ্ছে কোষ বিভাজন। শারীরবৃত্তীয় কার্যকলাপের মধ্যে রয়েছে যেমন শ্বসন, রেচন ইত্যাদি। তো যেহেতু তোমার পৃথিবীতে সময়টা দ্রুত চলে, তো তোমার শারীরবৃত্তীয় কার্যকলাপগুলো খুব দ্রুত হবে। আর মহাকাশে সময় যেহেতু একটু ধীরে চলে, তো তোমার শ্বসন, রেচন এই কার্যকলাপগুলো ধীরে চলবে। তারপর রয়েছে কোষ বিভাজন। তো একই কথা, কোষ বিভাজনও সময় স্লো হওয়ার কারণে মহাকাশে কোষ বিভাজন প্রক্রিয়াটাও স্লো হয়ে যাবে, কিন্তু পৃথিবীতে সময় দ্রুত অতিবাহিত হওয়ার কারণে পৃথিবীতে থাকা ব্যক্তির শরীরে কোষ বিভাজনটা দ্রুত হবে। তো দ্রুত কোষ বিভাজন এবং শ্বসন রেচন দ্রুত হওয়ার মানে হচ্ছে তোমার শরীরের কার্যকলাপগুলো দ্রুত হচ্ছে এবং তোমার বয়সটাও দ্রুত বেড়ে যাচ্ছে। তো এটাই ছিল মহাকাশে বয়স কেন দ্রুত বাড়ে না পৃথিবীর তুলনায়, এবং মহাকাশে পৃথিবীর তুলনায় ধীরগতির হয় সময়, কিন্তু কেন, সেগুলোর উত্তর। আশা করি তোমরা এবার ভালো করে বুঝতে পারলে।